উম, দেলোয়ার, একজন গ্রেপ্তারযোগ্য আসামিকে 2012 দাওয়াত করায় সালের সে কোশ্চেন, একটি অনুশীলন বেসরকারি থেকে এসএনএস সবার অফিসে জন্য আপনাদের ইম্পর্টেন্ট। অফিসে প্রথম তুমি বলবো প্রথম প্রশ্নটা। এক- একজন গ্রেপ্তারযোগ্য আসামিকে দাওয়া করায় সে একটি বেসরকারি অফিসে প্রবেশ করে, উক্ত স্থানে তল্লাশির পদ্ধতি বর্ণনা করুন। 47 দ্বারা স্যার তার অনুমতি চাইবো। হ্যাঁ বলো, তুমি বলো, আবার বলো। 47, 47 দ্বারা স্যার তার অনুমতি চাইবো, যদি সে অনুমতি আমাকে না দেয় তাহলে স্যার 48 আমি প্রয়োগ করব। 48-এ যাওয়ার পরে সেখানে আটকা পড়লে 49, 49 থেকে স্যার তারপরে 50 আমার কার্যকর শেষ করে বাইর হবো স্যার। কিন্তু এটার মূল কার্যক্রম হবে 102 ধারার বিধান অনুসারে এবং 103 ধারা। আচ্ছা, এই প্রশ্নটা যদি আসে, এখন আপনাকে যদি এরকমই একটা প্রশ্ন আসে যে বললেন যে 2025 সংসদ দিব কিনা, এখানে কোনো 25-এর কোনো কিছু দেওয়া যাবে? বুঝলাম না স্যার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে, স্যার। আপনি যে গেলেন অ্যারেস্ট করতে, দরজা ভাঙতেছেন, তল্লাশির বিধান করতেছেন, বেসরকারি অফিসে ঢুকছেন, এই যে 2025-এর যে সংশোধনীটা পড়লাম যে কি কি কার্যক্রম, এখানে অ্যাড করা যাবে কিনা, যদি আসে সংশোধনী 2025 বিধান তো আলোচনা করুন, এই প্রশ্নই পারা যাবে না? এখানে স্যার গ্রেপ্তার করা স্যার ওই যে 46-এর স্যার এটা দিতে হবে স্যার, তার এই বিষয়টা জানাইতে হবে। মালিক যারা আছে হ্যাঁ হ্যাঁ, ওই রাইট। মালিকরে জানাইতে হবে এবং সে ওই কথাটা জাস্ট খালি স্যার এড করে দিতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, স্টপ। এই আরেকজন আসেন, কে আসবেন? দেলোয়ার, মিউট হোক। মিরাজ কোথায়? মিরাজ বলেন তো 2 নম্বর প্রশ্নটা। মিরাজ আসেন। মিরাজ অদিত নাই, তারপর কে আছে? একজন আসেন। দেলোয়ার তো সব সময় চলে আসে, আপনারা আসেন না কেন? সাইফুল, সবুজ, জুবায়ের, আপনারা অনেকে তো প্রায় 20-22 জন আছেন। বিপি হুসাইন, একজন আসেন। তারপর 2 নম্বর প্রশ্ন বলেন। জব্দ তালিকা বলতে কি বোঝায়? জব্দ তালিকা প্রস্তুত করার আইনগত ভিত্তি কি? একটি জব্দ তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে উল্লেখ থাকা জি। আবশ্যক? আচ্ছা, জব্দ তালিকার সংজ্ঞাটা দিয়ে স্যার 103-এর 2 আর হচ্ছে আপনার পিআরবি 280 এর দিলাম। আহ, মামলার মামলায় কোনো মামলায় আপনার কোনো জোরে ঘটনা, বলেন, আপনি তো মামলার আবার যাচ্ছেন, ঘটনাস্থল জোরে বলেন। হতে অথবা সরি স্যার, আমার এই যে হেডফোনে একটু জব্দ সমস্যা হলো। তালিকা কাকে বলে এটা সুন্দর বলেন, সবাই শুনো। এই শোনাটাই তো সবার মুখস্থ থাকবে, আমরা তো এখন গ্রুপ স্টাডি করতেছি। জি স্যার, জি স্যার, জি স্যার। কোনো মামলায় মামলার ঘটনাস্থল হতে প্রাপ্ত আলামত এবং ওই ঘটনা সম্পর্কিত যেগুলো ঘটনা প্রমাণ করতে সাহায্য করবে এরকম আলামত যেগুলো আহ স্যার গোছায় বলতে একটু সমস্যা হচ্ছে, আচ্ছা জব্দ ঠিক আছে, তালিকা তা দেখা যায়। আইনগত ভিত্তি কি? আইনগত ভিত্তিটা কি, কি কি ধারা দেবেন? একশো দুই আইনগত তিন 280 465। 103-2 দিব স্যার, 280। আর ওদিকে আপনার জব্দ তালিকা আইনগত ভিত্তি আর সাক্ষ্য আইনের কোনো কিছু আসবে না? করে কি আসবে স্যার? সাক্ষ্য আইনের আকাশ ভাই, 935 আচ্ছা স্যার ঠিক আছে। প্রাসঙ্গিক হবে। আর কোন কোন বিষয় উল্লেখ থাকা আবশ্যক জব তালিকায়? জব্দ তালিকায় আলামতের বর্ণনাগুলো উল্লেখ থাকবে এই যে স্যার, আমি একটা কোন কি জায়গা লিখতেছি থেকে দেখেন, জব্দ করা স্টপ, হবে। স্টপ টকিং। এই ডি পি মনে রাখবেন সব, আমার কাছে কিছু কিছু কৌশল ছিল, আপনাদের তো আসলে ক্লাসগুলো ইনশাল্লাহ পার হয়ে যান। ডিপি, ডিপি ডব্লিউ ই, এটা মনে রাখবেন এই ওয়ার্ডটা, তাহলে আপনার এটা এই প্রশ্নের নিচে একটা পড়া লাগবে। ডিপিই ডব্লিউ ই ডব্লিউ, ডিপি ডব্লিউ ডব্লিউ, ডেট এন্ড টাইম, অর্থাৎ তারিখের সময়, প্লেস অফ নেম অফ প্লেস অফ অকারেন্স, তারিখের সময়। উইটনেস, জি স্যার। এভিডেন্স, আর এটা হচ্ছে লাস্টটা কি, উইটনেস অফ সাইন আর সিগনেচার নাকি? সিগনেচার। হুম। সিগনেচার। এই যে ডিপিডব্লিউডব্লিউ, খালি এটা মনে রাখেন, আর এই প্রশ্ন পাওয়া লাগবে। কিছু কিছু জিনিস আছে এগুলো হচ্ছে আমি পরীক্ষার এক পদ্ধতি সময় পাই দিয়ে দেবো আপনাদের কাছে। এই যে একটা কোশ্চেন ডিপিডব্লিউডব্লিউ, যে এখানে কি কি বিষয় উল্লেখ থাকতে হবে, এই 5টা বিষয় জরুরি। আচ্ছা, সংজ্ঞাটা একটু ভালো হয় নাই, কে বলতে পারবেন সংজ্ঞাটা? স্যার বলি, 103-এর স্যার 2 বলবো। 280। জি বলেন, মেহেদি বলেন। স্যার কোন সন্দেহভাজন জিনিস, চোরাই মাল, বেআইনি সম্পত্তি, মানুষ, আলামত ইত্যাদি উদ্ধারের লক্ষ্যে পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের উপস্থিতিতে এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণপূর্বক বিবরণ 44 বাংলাদেশ 52 মোতাবেক যে তালিকা লিপিবদ্ধ করেন সেটাই মানে জব্দ। আচ্ছা, দেলোয়ার আসো,
জব্দ তালিকা প্রস্তুত করা আইনগত ভিত্তি কি কি ধারা দিবা? 7.9 এবং 35 স্যার। বুঝতে পারছেন 72। সবাই? বেশি রঞ্জিত করা দরকার নেই ভাই, যত শর্ট করা যায়। আচ্ছা, একজন আসেন, এবার পারুল আসেন। পারুল বলেন এই 3 নম্বর কোশ্চেনটা বলেন। এবার না বলতে আপনার জরিমানা আছে। মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহার্য যন্ত্রপাতি রাখার শাস্তি কি? হুম। ও স্যার এটা পারি না স্যার। তল্লাশি পদ্ধতি স্যার, এটা কি 23 নাকি তল্লাশি? কে বলতে পারবেন? 29 আসবে নাকি স্যার? 29 আর হচ্ছে 23 দ্বারা। ভাই, স্যার বলবো মাদকদ্রব্য তেইশ স্যার, ব্যবহার্য যন্ত্রপাতি রাখার শাস্তি কি? যন্ত্রপাতি 33 কি দ্বারা স্যার। বলবো স্যার। 37 37 আর 42 স্যার। এই দেলোয়ার, তোমার তো বলি না, আগে বলবা না, তুমি সবার শেষে যখন বলবো না করবো। সরি স্যার। আচ্ছা, গেলোর নাম্বার ওয়ান সব পারে ভাই, লাইক দিয়েছে। বলেই তো দিছে, তার মাদকদ্রব্য বিনা পড়া তল্লাশি পদ্ধতি কত? বিনা পড়া তল্লাশি। আপনারা যে যে 12 সালটা পড়াচ্ছি, আপনারা ধারাগুলা ওই যে আনসার কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, দেলোয়ার বলো। স্যার 42 স্যার। 37 আর 42। তারপর একজন আসেন, 5 নাম্বার একজন তুমি বলো। এই এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কি বোঝায়? পঞ্চগড় জেলা তেঁতুলিয়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত থাকলে আপনার দায়িত্ব কর্তব্য, দায়িত্ব কর্তব্য দরকার নাই, এটা তোমার দায়িত্ব স্যার কর্তব্য, তারা অনেক দায়িত্ব ভারপ্রাপ্ত কর্তব্য। বাট ভারপ্রাপ্ত কর্মরত কত লিখবা ফৌজদারি কার্যবিধি? ফৌজদারি কার্যবিধি 4-এর 1-এর তো পিআরবি 201। 201, গুড। আচ্ছা, দায়িত্ব কর্তব্য সম্পর্কে মোটামুটি আপনার ভালো লিখতে পারবেন, এটা পড়ার কিছু নাই, এটা খুবই। পুলিশ আইনের 23 এবং পিআরবি 208 হ্যাঁ, স্যার। এগুলা পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এবারে একজন প্রশ্ন, দিদি আসেন তো, বুলবুলি দিদি আছেন আপনি লাইনে? দিদিকে সাথে অনেকদিন কথা বলি না। দিদি আছেন লাইনে? এটা অনেক বড় প্রশ্ন স্যার। আচ্ছা, এটা বলেন তো 5 নাম্বারটা একটু, শুধু ধারা বলবেন। স্যার 106। এই আসতে একজন তো দিচ্ছে বলতে। একটু যাও। হ্যাঁ, শোনা যাচ্ছে দিদি আমাদের কথা? তো বাবু নিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, স্যার আপনি শুনেন। ঠিক আছে, জান্নাত নিরাপদ আসেন। নিরাপরাধ সাধারণ একশো ছয় 106 স্যার। আর আচ্ছা, তারপর দেহ ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে অধিকার আরম্ভ স্থিতিকাল। স্থিতিকাল খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সম্পত্তি হচ্ছে স্যার 103, স্থিতিকাল হচ্ছে 103। 105। 104। কি 102 আর অবস্থা! এই সব 105। প্রশ্ন যদি আপনারা ভুল করেন তাহলে আমি যাবো কোথায়? তবে স্যার স্থিতিকাল 105, তবে স্যার হচ্ছে পাস। জান্নাত কি ভাই যা বলছেন? বলছি না, কি পড়াইতাছে যা বলছি আর বেশি একটা প্রশ্ন আর বাকি বলবো না। সম্পত্তি সম্পর্ক ব্যক্তি পত্রিকা আরম্ভ স্থিতিকাল কত? দেহ সম্পত্তি, 105 দেহগত সম্পত্তি কত? স্যার 105। শুধু 105? যে ক্ষেত্রে মৃত্যু ঘটানো। দেলোয়ার? 103, 105। 103 আসবে না স্যার, 103 102 আর আসতেছে কেন? 105। এসি তো আপনার রাইট অফ ডিফেন্স ইউজ করে মার্ডার করবে, মৃত্যু ঘটাতে পারবে। আর 103-এ কি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, এটা বলছে আরম্ভ স্থিতিকাল কত? 102 105 স্যার। 102, 102, 105। 105। দেলোয়ার? আর তার ওই যে উপরে ওই যে বিধান সমূহ যে বর্ণনা করছে ওখানে 106 ছাড়া আর কি বর্ণনা করবো স্যার? না, এটা উপরটা ঠিক আছে, যে 100, ওটা হচ্ছে নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে এখানে বিধান বর্ণনা করলেন। এখন দেহ সম্পত্তির ক্ষেত্রে অধিকার ও আরম্ভ স্থিতিকাল বর্ণনা করেন। এখানে প্রশ্ন হচ্ছে 2-3টা ধারা দিয়ে প্রশ্ন করছে। আর ওই যে যেহেতু মনে করলে 102 যদি এবং বিধান 105 সমূহ স্যার। দিয়ে প্রশ্ন দেয় 102 তাহলে এবং ভেরি মনে গুড, হয় যে 105। অনেক ওকে, পরীক্ষা দেওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন স্যার স্যার ওই যে 3 নাম্বার প্রশ্নটা স্যার, মাদক দ্রব্য যেটা, হ্যাঁ, কি হয়েছে? স্যার ওটা স্যার 37 স্যার আর 42 42। 23 হবে না স্যার? আর পরের অংশ তো বিনা পড়া আচ্ছা তল্লাশি 42। যেটা সেটা হবে 23, থাকলে 23 হবে।
বিনা কারণে তল্লাশি তো স্যার মাদকের 23 দ্বারা স্যার, হ্যাঁ 42 কিভাবে? স্যার মাদকের 42 তো এই তেইশ ক্ষেত্রে দ্বারা কোনো স্যার। বিধান না নাই, না না সেটা না, ওই বলছি স্যার যন্ত্রপাতি 42। রাখার শাস্তিটা বলছে, মাদক উৎপাদন ব্যবহারযোগ্য যন্ত্র রাখার স্যার শাস্তিটা কোথায় দিবে? যন্ত্রপাতি রাখার শাস্তি তো 37 স্যার। যন্ত্রপাতি রাখার শাস্তি 37 স্যার, 37 আর আর 23 হবে। মাদক দ্রব্য অনুসারে হচ্ছে পরোনা ব্যতিরেকে তল্লাশি, এটা তো স্যার 23 দ্বারা 23 স্যার। ধারা। 42 কে বলছেন? 42 তো মানে ইয়ে বলছেন, ওটা অন্য অন্য ভাবে এটাকে যদি বাধা টাধা করে এরকম। জি স্যার। 42 চলছে স্যার, যখন মানে ওই যে মাদকদ্রব্য যখন অপরাধের কোনো ওনার শাস্তি দেওয়া যায় না, তখন হচ্ছে 42 যায় না, ধারাটা ব্যবহার তখন ওই হয়। 42 দ্বারা আচ্ছা শাস্তি ঠিক দেবে। আছে, তাহলে হচ্ছে আমরা কারেকশন দিলাম। এবার সবুজ আসেন তো, এই 6 নাম্বারটা বলেন। এটা পরীক্ষায় দুইটা অংশ। রাত্রি 6 নম্বর রাত্রি সবুজ। তখন দুপুরের সময় পরিত্যক্ত অবস্থায় কোনো অস্ত্র পাওয়া যায়। দিলে তারা আস্তে বিষয়টি ঘোষণা করে ফ্ল্যাশ করলে পুলিশ অফিসারের পরামর্শ রাত্রিকালীন টহল ডিউটি করার সময় পরিত্যক্ত অবস্থায় কোনো অস্ত্র পাওয়া গেলে অথবা রাস্তার পাশে একটি অশনাক্তকৃত লাশ পাওয়া গেলে পুলিশ অফিসারের করণীয়। অস্ত্র বলেন, এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাত্রিকালীন টয়লেট করার সময় পরিত্যক্ত অবস্থায় কোনো অস্ত্র পাইলেন অথবা রাস্তায় পাশে একটু অশনাক্ত লাশ পাওয়া গেলে, দুইটা অপশন আপনি লেখেন। অস্ত্র পেলে কি করবেন, অশনাক্ত পরে অস্ত্র পাইলে কি করবেন বলেন। তার অস্ত্র পেলে তো অস্ত্রটা প্রাথমিকভাবে জব্দ করতে হবে, জব্দ করে এটা ওই যে অস্ত্র আইনের আপনার হচ্ছে থানায় বা ডিলারের নিকট জমা দেওয়ার সেই আছে, ওটা আসতেছে কিনা স্যার? অস্ত্র আইনে খুব কষ্ট হবে স্যার, আমার একটু হালকা মনে পড়ে। অস্ত্র আরে কি মামলা টামলা দিবেন না, এটাতে মামলা টামলা দিবেন? এই প্রশ্নটা কে বলতে পারবে সুন্দর করে, রাত্রিকালীন টয়লেটের সময় পরিত্যক্ত অস্ত্র পাওয়া গেলে? খুব ইম্পর্টেন্ট। আমি রাসেল বলছি স্যার। জি। স্যার প্রথম বিষয়টা হচ্ছে আমরা সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, দুই জি। তিনজন সাক্ষীকে ডাকবো, তাদের উপস্থিতিতে এটা জব্দ তালিকা করবো, জব্দ তালিকা করে থানায় আসবো, আর থানায় এসে অফিসার ইনচার্জকে অবগত পূর্বক মালখানা যে রেজিস্টার আছে স্যার, মালখানার রেজিস্টার রক্ষণাবেক্ষণকারী অফিসারের নিকট উক্ত অস্ত্রটি বুঝাই দিব, হুম। এবং উক্ত বিষয় সম্পর্কে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবো। যেহেতু স্যার এটা অজ্ঞাত পাওয়া গেছে, সেক্ষেত্রে তো এটাতে মামলা নেওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা, আমার ধারা ওকে জানা মতে। ওকে, তারপর আর কি আছে? এবং ম্যাজিস্ট্রেটকে জানাবো, সর্বশেষ উক্ত বিষয় সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে জানাবো, আর সুপতি রেজিস্ট্রার লিপিবদ্ধ করবো। আচ্ছা, এই লিখলেন যে একটি প্রতিবেদন ম্যাজিস্ট্রেটকে দিব, প্রতিবেদন আকারে যেটা। এখন আপনি কিন্তু মালখানায় যখন দেন, মালখানায় দিলে কিন্তু দায় দায়িত্ব কিন্তু তখন মালখানা অফিসার চলে যায় নিয়ম অনুযায়ী, যে মালখানা তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। যেহেতু আপনি বলতেছেন যে আমি এটা মালখানায় দিয়ে দিলাম, পরবর্তী একটা প্রতিবেদন, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে পরে যে প্রতিবেদনটা পাঠাইলেন, যে পরবর্তী রিপোর্ট প্রতিবেদন পরবর্তী প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ হচ্ছে উনি তো স্যার তো বেশি স্যার তো পরবর্তী বলবে যে এটা যাচাই বাছাই করে কোনো কি কি আছে না আছে, এটা কি অস্ত্র, কি ধরনের অস্ত্র, এটা রিপোর্ট চাবে, তাই না? এটার তো একটা নিষ্পত্তি আছে, এটাকে নিষ্পত্তি করতে হবে না? নিষ্পত্তি আপনার যত কেন, জাস্ট আপনার এইটুকু শেষ, বৈধ আদালতে রিপোর্ট একটা প্রতিবেদন প্রদান করে, এইটুকু আপনার শেষ। আচ্ছা, আরেকজন বলেন, ইয়ে বলো তো, এই সুন্দর করে বলবা, এই দেলোয়ার আসো, যে অশনাক্ত লাশ পাইলে কি করবেন? স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই ওই অস্ত্র যে পাওয়া গেল স্যার, এই প্রশ্নটার ধারা সহ একটু গুছায় একটু বলবেন স্যার দয়া করে। আচ্ছা, এটা আমি আপনাদের নোট দিব সবাইকে, পিডিএফ দিয়ে দিব একটু। আচ্ছা, এখনো অযথা কিন্তু টাইম লস অস্ত্র করেন। আইনে কোনো মামলা এটা হবে না। না, এটা যেহেতু বেয়ারিশ, এটা আগে রিপোর্ট আপনি মামলা করতে হবে, আপনি নিজের বাদে মামলা করবেন নাকি? থানায় মালখানা রাখা, এটা জি নিজের স্যার। থানা হেফাজতে রাখা, কোর্টকে জানানো, এটা হলো এই দুইটা বিষয় জরুরি। হ্যাঁ, সাক্ষী তো ওখানে যদি রাত্রে একজন বলছেন আচ্ছা এটা রাত্রে গেলেন, ওখানে তো সাক্ষী পাইলেন না, জব্দ তালিকা করলেন কিভাবে? সাক্ষী ডাকবে স্যার। কোথা থেকে ডাকবেন? কোনো আদালত কারণে সন্দেহ যদি করতে স্যার ঘটনাস্থলে সাক্ষী পাওয়া না যায়, তখন স্যার থানায় এসে থানার আশপাশ এরকম দুইজন সাক্ষীকে ডেকে আপনি তারপরে থানায় স্যার নিয়ে জব্দ করতে আসলেন, হবে, এবং উক্ত আপনি সাক্ষীদের থানায় সাক্ষ্য নিয়ে নিতে আসলেন, হবে। এটা আপনি যে ওখান থেকে নিয়ে আসছেন, এটা প্রমাণ কি? এটা বলার সুযোগ নাই। আর ওই আপনি ঘটনাস্থলেই যেহেতু স্যার রাত্রিকালীন ডিউটি জব্দ করতেছেন, তালিকা করতে হবে। রাত্রিকালীন অবশ্যই কেউ না কেউ অন দা ওয়েতে কেউ পাবেন, ওখানে অভিযোগ থাকবে, ওটাকে আপাতত উদ্ধার করতে হবে, জানার পরে এটা মূলত স্যার, কোনো সিনিয়র স্যার থেকে আসবে, অথবা না আসলে আপনি আপনার মতো বিধি ব্যবস্থা করবেন, কাউকে বলবেন। আপনি ওখানে তো নিজে ফেলে রেখেও কাউকে ফাঁসানোর মতো করতে মানে, এগুলো নেগেটিভিটি অনেক কিছু আছে। প্রশ্নগুলো এইভাবে দেয়, কথাগুলো খন্ডা ভাঙাই দিবে, যে আপনার থানায় আনার সুযোগ নাই, থানায় জব্দ তালিকা করার কোনো স্যার সুযোগ নাই, এটা লঙ্ঘন।
স্যার এইখানে স্যার ওই যে সাক্ষীকে ডাকবে স্যার কত ধারায় কই থেকে স্যার? ডাকবেন সাক্ষী? বলা আছে না 103 এর বলা আছে না সাক্ষী ডাকবেন? ও সরি সরি, তাহলে 103 ওখানে যে যাবে সাক্ষী ঠিক ডাকলেন, আছে এখন কি সাক্ষী বলা আছে গণ্যমান্য সাক্ষী? স্যার। গণ্যমান্য সাক্ষী বলতে কি বোঝায়? স্যার গণ্যমান্য সাক্ষী ডাকছে তো ওখানে কি আপনার আশপাশে কোনো মহোদয়রা আছে, স্যাররা আছে, কোন টিভির অভিনেতা আছে, ওনাকে বাসা থেকে ডাকে নিয়ে আসবেন যে আপনার নিচে, আপনার বাসার নিচে একটা অস্ত্র পাইছে, আপনি নামেন? উনি তো গণ্যমান্য। গণ্যমান্য দরকার আছে স্যার? না না, পরীক্ষা তো লিখতে হবে গণ্যমান্য সাক্ষী, আপনার তো পরীক্ষায় ভাষা লেখা লাগবে। গণ্যমান্য রিক্সা লাগলো, সেও তো গণ্যমান্য। এখানে ঘটনা আপনি জ্ঞাত করাইতে হবে, জানাইতে হবে। কারণ হচ্ছে আপনি যে বললেন একদম যে কাউকে যদি না পাওয়া যায়, কাউকে না পাওয়া যায় এরকম বলা যাবে না ভাই, মার্কেটে দিবে। ডাইরেক্ট লিখে যখন আশপাশে গণ্যমান্য যে লিখছে ডিউটিকালীন আপনার অবশ্যই পাবেন কাউকে, এটা একটু খেয়াল রাখা লাগবে। ওই যে জি স্যার। আমি একটু মিউট করে আরেকটা প্রশ্ন শেষ করে দিই, অশনাক্ত দিয়ে একটা পরে নিচ্ছি। এই প্রশ্ন একটা টিকে নিচ্ছি। অশনাক্ত লাশ পাওয়া গেলে তো এটা আপনার অনেক কার্যক্রম, এসএ থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন, ওই যে দেলোয়ার বলেন তো এটা দ্রুত। লাস্টে অশনাক্ত লাশ পেলে কি করবেন, কয়েকটা পয়েন্ট বলেন, 5টা পয়েন্ট বলেন, 100 জরুরি 5টা ফৌজদারি পয়েন্ট। কার্য বিধি 100 ফৌজদারি কার্য বিধি 175 এক ধারা মোতাবেক দুই বা ততোধিক ব্যক্তিরে সাক্ষী হওয়ার জন্য ডাকবো। সাক্ষীদের উপস্থিতিতে একটু লাশের দাঁড়াও, একটু দাঁড়াও, ছবি একটু তুলবো। দাঁড়াও, এক মিনিট। 635 তুমি যে বললা ডাকবে 175-এ ডাকবা, রাতের বেলা তো এনে তো কোনো রাতের বেলা দিনের বেলা কিছু বলে না যে তোর তুই একই ঘটনায় দুইটা প্রশ্ন করছে। রাত্রিকালীন অশনাক্ত লাশ পাইছে 175, তুমি কাগজ রেডি করে কারে ডাকতে দেবা? একটু খন্ডাই দিবা না? মানে 175-এর এক তো স্যার, এখানে তো স্যার ওই যে 103-এর একে যে লোকে ডাকবো, এখানে হ্যাঁ তো স্যার এক অস্ত্রের লাশের ক্ষেত্রে 175-এর একে ডাকবো স্যার, হ্যাঁ, মানে যে আপনার রাতের বেলায় একশো সাক্ষীরে ডাকবো। পঁচাত্তর উল্লেখ করতে হবে যে প্রশ্ন কিন্তু যেহেতু ওই যে রাত্রিকালীনই লিখতে হবে, রাত্রের বেলায় তুমি অশ্বত লাশ পাইছো, একটু বলতে হবে কথা। এটা কিন্তু কোনো গাইডে লেখা নেই। রাত হোক আর দিন হোক স্যার, হ্যাঁ সাক্ষী ছাড়া স্যার কোনো ভ্যালু নাই হ্যাঁ, স্যার। বেলু নাই, রাইট। অপমৃত্যুর ক্ষেত্রে আছে 175। 175, রাইট, রাত বলো। হোক আর দিন হোক, হ্যাঁ, ফজর হোক আর স্যার গভীর রাত হোক, আচ্ছা বলো। প্রয়োজনে আপনি ওই এলাকার চৌকিদার ডাকবেন। হ্যাঁ, চৌকিদারের এই যে জানতে মাধ্যমে চাচ্ছি দুইজন আমি, ব্যক্তি সরাসরি ডাকবেন। সাক্ষীগুলো কারা হবে, কাদের ডাকবা, এটা একটু ক্লিয়ার করে দিবা। হ্যাঁ, না এখানে স্যার ওই যে আপনি তো বললেন স্যার শর্টকাট করে বলার জন্য, এই জন্য শর্টকাট খালি ধারাটা বললাম আচ্ছা, আর কি স্যার। তারপরে হ্যাঁ, রাইট, একশো তারপর বলো। পঁচাত্তরে একে দুইজন ডাকবো। তারপর তারপরে স্যার ঘটনাস্থলের ছবি তুলবো। এরপরে মৃত ব্যক্তির ছবি তুলবো। 635, 638 মৃত ব্যক্তি অশনাক্ত, যেহেতু তার 313, 314 তার ছবি ফিঙ্গারপ্রিন্ট নেবো। লাশের 174 ধারার মধ্যে সুরতহাল প্রস্তুত করব। 360, 305 মর্গে প্রেরণ করব। তারপর আর স্যার আর কি যাওয়ার দরকার আছে, যেহেতু মর্গে গিয়ে শেষ অশনাক্ত করে কেউ দিই পাওয়া স্যার। যাচ্ছে না, কোনো শতকরা কোনো ব্যবস্থা আছে যে কোনো কোনো কিছু তারপর পাওয়া যাচ্ছে থানা না? আসতে হবে, থানা এসে ভিডিও করবো। কোনো কিছু পাওয়া যাচ্ছে না, মানে লাশের কোনো কিছু লাশের আত্মীয় আত্মহত্যা স্বজন কেউ পাওয়া যাচ্ছে না, সৎকার দিবে না? মানে অশনাক্ত স্যার ওই যে মর্গে প্রেরণ করবো, প্রেরণ করার পরে দৈনিক পত্রিকায় প্রকাশ করবো, করার পরে তারা সৎকার করে দিন স্যার আচ্ছা, ঠিক 310-এ, আছে। টিআরপি 310-এ। আচ্ছা, সবাই একমত তো সৎকার না? করার জন্য যে সৎকার জেলা ম্যাজিস্ট্রেট অথবা জনপ্রতিনিধির কাছে দিতে হবে। আপনারা ইদানিং প্রশ্নগুলো একটু দেখবেন। আমি এই যে শুরু করছি কারণ এগুলা প্রশ্নগুলা এই যে এভাবে একটু শুনলে অনেকটা ধারাগুলো সবার একটা আসে, আইডিয়া আসে। আমি আস্তে